আমরা শুরু করলাম বরাবরের মতো আমার এবং অভিজ্ঞতার তরফ থেকে আপনাদের স্বাগতম। আমরা করোনা সংকটে প্রতিদিনই লাইভ করছি, ফেসবুক লাইভ বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমরা এসেছি ফেসবুক লাইভ দিয়ে। তার আগে আমি একটু বিশেষ দিন, যেহেতু আজকে এটা আপনারা সবাই জানেন যে আজকে 25শে বৈশাখ রবীন্দ্র জন্ম জয়ন্তী। তো এই রবীন্দ্র জন্ম জয়ন্তীর দিনে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করছি শ্রদ্ধা ভরে। তার যে সৃষ্টিকর্ম, আসলে বলা হয়ে থাকে যে বাঙালির এমন কোনো অনুভূতির জায়গা নাই যেটা যেটা নিয়ে রবীন্দ্রনাথের কোনো লেখা নাই বা কোনো কিছু কোনো সৃষ্টিকর্ম নেই আর কি। তো আজকে আমরা লাইভটা রবীন্দ্রনাথকে স্মরণ করে শুরু করছি। আপনারা জানেন আজকে আমাদের লাইভের বিষয়ে নির্ধারণ করা আছে করোনা কালে আমাদের জীবন। আজকে 25শে বৈশাখ এই জন্ম জয়ন্তী, রবীন্দ্র জন্ম জয়ন্তীর দিনে আমরা খুবই গুণী দুজন মানুষকে পেয়েছি। আমি একে একে পরিচয় করিয়ে দিব। আমি প্রথমে মৌলি আজাদ আপুকে স্ক্রিনে চাবো। মৌলি আপু, আপনাকে আমাদের লাইভে স্বাগতম। ধন্যবাদ আপনাকে এবং অভিক মজুমদারকে। আচ্ছা, স্বাগতম। আমরা আরেক গুণী আমাদের সাথে আছেন, এনাম আজিজুল ইসলাম। আমি এনামকে একটু স্ক্রিনে চাচ্ছি। এনাম, আপনাকেও স্বাগতম আমাদের এই লাইভে। ধন্যবাদ তন্ময়দা এবং ধন্যবাদ অভিজ্ঞতাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সবাইকে শুভকামনা এবং 25শে বৈশাখের শুভেচ্ছা রবীন্দ্র জন্মতিথিতে। আচ্ছা আচ্ছা, আমি একটু মৌলি আপু এবং এনামের পরিচয় একটু ভিন্নভাবে দিতে চাই। আপনারা অলরেডি হয়তো বা জেনে থাকবেন যে মৌলি আপু একজন প্রতিষ্ঠিত লেখক। আর আরো একটি পরিচয় আছে, সেই পরিচয়টা আপনারা সবাই হয়তো বা এতক্ষণে আন্দাজ করেছেন, যে তিনি হুমায়ুন আজাদের দহিতা। তো যাই হোক, তাকে আমরা আজকে লেখক হিসেবে এখানে আমন্ত্রণ জানিয়েছি। তার আমরা কথা শুনবো করোনা কালে তার জীবন কেমন কাটছে এগুলো নিয়ে। আর এনাম আজিজুল ইসলাম, তিনি আমাদের সহকর্মী, ছোট ভাই। কিন্তু এর বাইরেও তার যে বড় পরিচয়টা আছে, সে একজন প্রতিষ্ঠিত আবৃত্তিকার এবং আমার জানা মতে ত্রিলোক বাচিক পাঠশালার সাথে সম্ভবত প্রতিষ্ঠাতাদের কেউ একজন হবেন। খুবই সাংগঠনিক ভাবে ওদের সাথে সে জড়িত আর কি, সাংস্কৃতিক সংগঠক। তো আমরা আলোচনা শুরু করব মৌলি আপুকে দিয়ে। মৌলি আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? খুব ভালোভাবে শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আপনি তো লেখালেখি করেন এবং হচ্ছে যে লেখক পরিবারেরই একজন মানুষ। তো এই যে করোনা করোনা আমরা গত এটা সহ বোধহয় আমরা 4টা পর্ব করছি করোনা কালে আমাদের জীবন, এই বিষয়টা নিয়ে। একজন লেখকের জায়গা থেকে, লেখকের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে আপনার কি মনে হয় করোনা কি আমাদের জীবন একদম থমকে দিয়েছে, বা একদম করোনার জন্য আমাদের জীবন থেমে গেছে, এমন কিছু কি? ভালো কোশ্চেন করেছেন। আসলে গত 25শে মার্চ থেকে যখন সাধারণ ছুটি শুরু হলো, তখন থেকে আজ পর্যন্ত আমি বাসায় আছি। সাধারণ ছুটি বা লকডাউন যেটাই বলুন না কেন, আমি বাসায় আছি। আজকে আমি প্রথম ফেসবুক লাইভে আসলাম এবং এটা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, যেহেতু আজকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মবার্ষিকী। তো আমার আজকে এসে খুবই ভালো লাগছে। আমি আমার বাবা তো সবাই চিনেন, জানেন আর কি, হুমায়ুন আজাদ ছিলেন এবং আমিও লিখছি এখন। অবশ্য লেখক হিসাবে যেটা বলতে পারি যে অনেক বিখ্যাত লেখকই এ ধরনের মহামারীর সময় অনেক বড় বড় লেখা লিখে গেছেন। যদিও আমি কোনো কিছু এখন লিখছি না, কারণ হচ্ছে যে আমি পড়ছি কিন্তু লিখছি না। আমার মাথা এখন আসলে খুব করোনা নিয়ে ভারাক্রান্ত, তাই আমি লিখছি না। তবে আমার মনে হয় আসলে কিছুটা তো থমকে গেছে আমাদের জীবন, কিছুটা আমরা পিছিয়ে গেছি, আমাদের স্টুডেন্টরা পিছিয়ে গেছে। এবং আমরা এই সময়ে যারা অনেক সৃষ্টিশীল মানুষ, তারা কিছু করতে পারতেন। সবকিছু আসলে বাসায় বসে করা সম্ভব নয়, বাইরে গেলে আরো অনেক কিছু হতে পারতো। এই সময়টায় কিছুটা থমকে গেছে আমাদের জীবন আমি মনে করি। তবে নিশ্চয়ই আমরা এই বাধা কাটিয়ে উঠবো আর কি, কারণ আমরা বাঙালি, আমাদের সে শক্তি আছে। হম। মৌলভী খুব চমৎকার কথা বলেছেন। এখানে আমি আপনার কাছে আর একটা বিষয় জানতে চাইবো। এই যে রবীন্দ্রনাথ, আজকে রবি ঠাকুরের, রবিদার জন্ম জয়ন্তী। রবিদা তো বলা হয়ে থাকে যে মানুষের জীবনের, বাঙালির জীবনের অন্তত এমন কোনো অনুভূতির বিষয় নাই যেটা নিয়ে রবিদার হচ্ছে কোনো লেখা নাই বা কোনো সৃষ্টিকর্ম নাই। তো এই যে করোনা সংকটের সময় আমরা এক প্রকার বন্দি জীবন যাপন করছি, বা আমরা আশঙ্কা করছি, বা আমরা একটু আমরা আগে যেভাবে খোলা মনে কথা বলতে পারতাম আর কি, অন্তত বা বের হতে পারতাম, সেই জায়গাটা আমাদের একটু থমকে গেছে আর কি। তো রবীন্দ্রনাথ কি আমাদের শক্তির জায়গা? রবীন্দ্রনাথের কোন জায়গা থেকে আমরা, বা কোন সৃষ্টিকর্ম থেকে এখান থেকে আমরা শক্তি পেতে পারি বা মনের সাহসটা পেতে পারি? আমার যেটা মনে হয়, রবীন্দ্রনাথ আসলে আমাদের জন্য একটা আলোকবর্তিকা। এবং দুই বাংলায় আমরা যে বাঙালি যারা রয়েছি, তিনি তো সব ক্ষেত্রে লিখে গেছেন এবং দুই বাংলায় আমরা যারা বাঙালি রয়েছি তাদের জন্য
তিনি কি বলবো, তার লেখা আমাদের কাছে রীতিমতো একটা আশ্রয়ের জায়গা। তিনি গল্প, কবিতা, উপন্যাস সবকিছু লিখে গেছেন এবং প্রত্যেকটা জিনিসই এমন ভাবে উনি লিখেছেন যেন উনি মানুষের সাইকোলজি দেখে বুঝে তারপর লিখেছেন। সুতরাং এটা আমাদের জন্য একটা ভালো পাওয়া। তবে আমার সবচেয়ে ভালো লাগে রবীন্দ্রনাথের কবিতা। তো একটা কবিতা কয়েকটা লাইন বলি, কারণ এই কবিতাটা আসলে সবাই জানে এবং এই কবিতাটা আমার মনে হয় সবার একটা আলাদা একটা মানে চেতনা জাগাবে এই করোনার সময়ে। সেটা হচ্ছে খুব সহজ একটা কবিতা, যে কবিতা হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। কয়েকটা লাইন বলি, যেমন আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিয়া প্রাণ। কেমন না একটা প্রাণ সঞ্চার হয়? এর জন্য এই কবিতার কয়েকটা লাইন পড়লাম। গান, একটা প্রাণ সঞ্চার। খুবই চমৎকার। এবং হচ্ছে যে রবীন্দ্রনাথ যে আসলে আমাদের সব ক্ষেত্রেই সাহসের জায়গা বা সাহস যোগান, বা আমাদের হচ্ছে যে একদম মানে আমাদের সাথে থেকেই আমাদের শক্তি যোগান, এই কবিতা আসলে আর একটা তারই একটা প্রকাশের কি আমি বলবো। হ্যাঁ, বলে আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, না আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু আমাদের আর এক অতিথি এনাম আজিজুল ইসলাম, ওর কাছে একটু যাব। আপনি আমাদের সাথেই থাকবেন তখন। এনাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি তন্ময়দা, শুনতে পাচ্ছি খুব পরিষ্কার। হ্যাঁ, এনাম, আমি জানি যে আপনার পেশাগত জীবনের বাইরেও আপনার যে মূল, আমি যদি আপনাকে ভুল না বুঝে থাকি, আপনার মননের খুব বড় একটা অংশ জুড়ে আছে আবৃত্তি, তিলক। আপনি একদম আমি বলবো যে আপনি ক্যাম্পাস কেন্দ্রিক একটা মানুষ। ক্যাম্পাস কেন্দ্রিক আপনাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকে, সেগুলো নিশ্চয়ই আপনি মিস করছেন এই করোনা সংকটের সময়, তাই না? তন্ময়দা, আসলে আবৃত্তি আমার প্রাণের একটা নেশা বলতে পারেন। আহ, ভালো লাগে আবৃত্তি করতে, ভালো লাগে আবৃত্তি নিয়ে আমি অনেক কিছু শিখতে পারি। আবৃত্তি আমাকে অনেক কিছু শিখিয়েছে, সংগঠন আমাকে অনেক কিছু শিখিয়েছে, মানুষের সাথে চলতে শিখিয়েছে। আজকে আমি পেশাগত জীবনে আহ, আমি বলতে পারি সামান্য যতটুকুই বুৎপত্তি দেখাচ্ছি, যতটুকুই আমার কর্মস্পৃহা দেখাচ্ছি, তার পুরোটাই মূলত আবৃত্তি করতে গিয়ে, সংগঠন করতে গিয়ে শেখা। সংগঠন আমাকে শিখিয়েছে কিভাবে পথ চলতে হয়, কিভাবে বাধাগুলো অতিক্রম করতে হয়। তো আবৃত্তি আসলে ভালো লাগার একটা জিনিস, আবৃত্তি বোধের একটা বিষয়। আমার কবিতা পড়তে ভালো লাগে, কবিতা শোনাতে ভালো লাগে, কবিতার মাধ্যমে মানুষকে বিভিন্ন ধরনের বার্তা বার্তা পৌঁছতে ভালো লাগে। এই তো আবৃত্তি নিয়ে আমাদের কথা। তাহলে এনাম, আমি আপনার কাছে একটা আবদার করতে চাই। আজকে তো রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী, 25শে বৈশাখ। তাহলে রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়ে আমরা শুরু করি না, হ্যাঁ, আলোচনাটা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি আসলে একটা অনুষ্ঠানের কবিতা শুরু আপনার কাছে। থেকেই রবীন্দ্র কবিতা পড়ছিলাম। আমার কাছে এই মুহূর্ত হ্যাঁ, তাহলে একটা হয়ে যাক। সঞ্চিতিতে আছে, আমি সবসময় সেটি সাথে রাখি, রবীন্দ্র কবিতা পড়ি, চর্চা করার চেষ্টা। আজকে যেহেতু কবিগুরুর জন্মদিন, বিশ্বকবির জন্মদিন, তিনি শুধু আমাদের নিজেদের কবি নন, তিনি সারা বিশ্বের কবি। সারা বিশ্বে যত বাংলা ভাষাভাষী মানুষ আছেন সকলের কবি, সকল মানুষের কবি। তো তিনি আমাদের এই সময়টাতে, করোনার যে পরিস্থিতি আমরা আসলে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, আহ সারা পৃথিবীতেই একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। তো সেই রকম একটি পরিস্থিতি, যে রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, খুব কমন একটি কবিতা, অনেকেই পড়েছেন, অনেকেই জানেন। সহজ কবিতা, আমি সেটা একটু আপনাদের সবাইকে শোনাতে যাচ্ছি। ওটার নাম হলো প্রাণ। অনেক সুন্দর কবিতা। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত যদি কেউ রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদের মাঝখানে লোভে যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকালে বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটাই।
হাসি মুখে নিয়েও সে ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই ছিল এই কবিতার বার্তা। চমৎকার এনাম, চমৎকার এনাম। আমরা হচ্ছে কিছু মন্তব্য দেখতে পাচ্ছি, আমাদের সহকর্মীরা মন্তব্য করছেন, মৌলিয়াপুর বন্ধুরা মন্তব্য করছেন। এখানে আমি একটু বলতে চাই, কেউ যদি আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চান তাহলে মন্তব্যে অথবা ইনবক্সে নক করলে আমরা তাদেরকে যুক্ত করে নিব। এটা আমি আপনার কাছে আরো একটু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনি ঘরে থাকতে হচ্ছে বা শুধু পেশাগত মানে অফিস এবং বাসা, এই ক্যাম্পাসকে তো অবশ্যই মিস করছেন, কিন্তু এই যে ক্যাম্পাসের কাজগুলো এখন বন্ধ আছে বা ক্যাম্পাস কেন্দ্রিক আপনাদের যে অ্যাক্টিভিটিস গুলো অফ মানে বন্ধ রাখতে হচ্ছে আর কি এখন, তা আপনারা কি বিকল্প কোনো মাধ্যম ব্যবহার করছেন নাকি এগুলো চালু রাখার জন্য, বা আপনারা যারা সংস্কৃতি কর্মী তাদের নিজেদের মনোবল চাঙ্গা রাখার জন্য এই সংকটের সময়? খুবই সুন্দর প্রশ্ন তোমার, তন্ময়দা। যেটা হচ্ছে আমরা আসলে সবাই ঘর বন্দি, সবাই আমরা বিভিন্ন স্থানে, শুধু এক জায়গায় নেই, বিভিন্ন স্থানে, শুধু ঢাকা কেন্দ্রিক নয়। আমরা পিএসসি তে আমাদের সংগঠন ত্রিলোক বাচিক পাঠশালা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে আমাদের এখানে শিক্ষার্থীরা আসেন আবৃত্তি শিখতে, সংগঠন চর্চা শিখতে। আপাতত এই করোনার সময় সবাই নিজ নিজ বাড়িতে অথবা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ঘরবন্দি অবস্থায় আছেন। আমরা চেষ্টা করছি সবাইকে চাঙ্গা রাখতে। এখন যেহেতু ডিজিটাল মাধ্যম চলছে, যে আমরা একটা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে একটা লাইভ করছি। এছাড়া ফেসবুক ছাড়াও অনেক ধরনের মাধ্যম আছে যেখানে সরাসরি কথা বলা যাচ্ছে, সরাসরি ভাবনা শেয়ার করা যাচ্ছে, ভাগাভাগি করা যাচ্ছে। তো আমরা এই সময় করছি কি, আমাদের সংগঠন থেকে কিছু সিলেবাস তৈরি করেছে। আমরা সংগঠনের বিভিন্ন সদস্যদের সেই সিলেবাস অনুযায়ী পাঠ আমরা অধ্যয়ন করতে দিচ্ছি, চর্চা করতে দিচ্ছি, এবং কতটুকু সফল হচ্ছে আমরা সেটা বিষয় নিয়ে মাঝে মাঝে ভিডিও কনফারেন্স আমরা সবার মতামত শেয়ার করি, বিভিন্ন ভিডিও নিয়ে কথা বলি, কবিতা নিয়ে কথা বলি। এবং আমরা ত্রিলোক বাচিক পাঠশালা থেকে কিছুদিন পরেই হয়তো একটা লাইভ অনুষ্ঠান করব আমাদের সবার সমস্ত শিক্ষার্থীদের নিয়ে, যারা যারা ভালো করবে, সেটা প্রযোজনা অনুষ্ঠিত হবে। আসলে সময় বলে দিচ্ছে, এই আধুনিক সময় বলে দিচ্ছে আমরা কিভাবে নিজেদেরকে এই সময়ের সাথে তাল মেলাবো। আমাদের বিজ্ঞানকে ব্যবহার করতে হবে, আমাদের যত ধরনের প্রযুক্তি আছে ব্যবহার করতে হবে। আমাদের হাতে শক্তিশালী একটা যন্ত্র আছে, মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে আমরা নিমিষেই নিজের ঘরে বসে থেকে নিজের চিন্তা ভাবনা মুহূর্তের মধ্যে ছড়িয়ে দিতে পারছি। এটাই বড়, অনেক বড়, এটাই কম বিষয়। আমরা এটাকে ব্যবহার করে অনেক দূর এগিয়ে যেতে চাই। তন্ময়দা। হ্যাঁ, এনাম, আমি আপনার কাছে তাহলে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা কি এইভাবে তাহলে ভাবতে পারি করোনা আমাদের কি বলা যায় কি মানে থমকে দিতে পারেনি, আমরা কিন্তু আসলে আছি, আমরা বিভিন্ন ভাবে আছি। তো এটা নিশ্চয়ই আমাদের জীবনের একটা নতুন অনুষঙ্গ তৈরি করছে, যে আমরা আগের মতো হাগ করতে পারছি না, হ্যান্ডশেক করতে পারছি না, আগের মতো গলাগলি করতে পারছি না, কিন্তু আমাদের সামাজিক ডিস্টেন্সিং যেটা বলছে আর কি, এটা বজায় রেখেই কিন্তু আমরা আমাদের যে একদম একে অপরের কাছ থেকে দূরে চলে গেছে তা কিন্তু না, কিন্তু এই যে আমরা অন্যভাবে কাছে থাকছি একে অপরের, এটা আমাদের জীবনে কি রকম প্রভাব ফেলছে না, বিশেষ করে করোনা পরবর্তী জীবনটাই বা আমাদের কেমন হতে পারে? আসলে আমরা, আমাদের মানুষের জীবন খুব ছোট। আমরা অল্পই দেখি, নিজের কৃষ্টি কালচার আমরা অল্পই দেখি এবং অল্পতে অভ্যস্ত হই। কিন্তু মানুষের ইতিহাস, মানব জীবনের ইতিহাস আসলে সংগ্রামী ইতিহাস। প্রত্যেকটি প্রকৃতির প্রতিকূলতাকে জয় করেই আমাদের মানব এই সৃষ্টির ইতিহাস। মানব জাতি এত দূর এসেছে। আগে করোনা ছিল না, কিন্তু করোনার মতো অনেক মহামারী ছিল। আমরা কিন্তু সেই মহামারীকে অতিক্রম করেছি, আমরা কিন্তু থেমে যাইনি। আমরা সকলেই চেষ্টা করেছি এই মহামারী বলেন, এই প্রাকৃতিক দুর্যোগ বলেন, সকল কিছুকে অতিক্রম করে নতুন ভাবে বাঁচতে। প্রত্যেকটি সমাজেই, প্রত্যেকটি যখন নতুন কালচার বা সংস্কৃতি তৈরি হয়, সেটার সাথে মানিয়ে নেওয়াটা অনেক বড় একটা বিষয়। মানুষ একমাত্র প্রাণী যার মধ্যে এই ক্ষমতাটা খুব বেশি পরিমাণে আছে, যে আমরা যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারি। আজকে এই করোনার কারণে আমরা সবাই ঘরবন্দি। আমাদের হয়তো কিছুদিনের জন্য আমাদের কিছু কাজ ব্যাহত হয়েছে, আমরা কোনো কাজে যেতে পারছি না, ঠিক মতো বাজার ঘাট করতে পারছি না, অফিস করতে পারছি না, ব্যবসা বাণিজ্য করতে পারছি না। বলা যায় পুরো পৃথিবীতে থমকে গেছে অর্থনীতি, থমকে গেছে সমাজনীতি, থমকে গেছে রাষ্ট্রনীতি। সকল রাষ্ট্রই এখন ভীত। কিন্তু তা বলে কি আমরা এভাবেই থাকবো? না, আমরা এভাবে থাকবো না। আমরা এই পরিস্থিতিকে মানিয়ে নিয়ে আমরা এগিয়ে যাব।
আমাদের বিজ্ঞানীরা প্রাণান্তকর প্রচেষ্টা করছেন এই করোনার অ্যান্টিবায়োটিক, কি বলেন ওটাকে, অ্যান্টিভাইরাস আবিষ্কার করার জন্য, ওষুধ আবিষ্কার করার জন্য। অলরেডি আমরা আজকে পত্রিকায় দেখতে পেলাম আমাদের আহ, হয়তো করোনা ঔষধ প্রক্রিয়াজাত শুরু হয়েছে। আমরা এটা আশার আলো দেখতে পাচ্ছি, হয়তো কিছুদিনের মধ্যে, কিছু মাসের মধ্যে করোনা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে, আমরা আগের জায়গায় আবার ফিরে যাব। আর এর মধ্যে যতটুকু পারি ঘর থেকে আমরা, যারা সংস্কৃতি মনা আছেন, যারা ক্রিয়েটিভ মানুষজন আছেন, তারা কিন্তু ঘর থেকেই কন্টেন্ট তৈরি করছেন। তারা কিন্তু থেমে নেই। তারা কিছুদিনের জন্য হয়তো একটু বিশ্রাম নিয়েছিলেন, কিন্তু এখন তারা থেমে নেই। তারা ঘর থেকে ভিডিও কন্টেন্ট করছেন, আবৃত্তি যারা করেন আবৃত্তি ভিডিও করছেন, রেকর্ড করছেন। যারা টেলিভিশনে আছেন তারা দেখবেন, আমি ইদানিং শোবিজের খবর পড়ছিলাম, তারা ঘরে থেকে নাটক সিনেমা শুটিং পর্যন্ত করছেন। তো আমরা থেমে নেই, হয়তো আমাদের কাজকর্ম একটু স্লথ হয়েছে, কিন্তু আমরা থেমে নেই, আমরা থেমে থাকবো না। আমরা মানব জাতি, আমরা থেমে থাকতে পারি না। আমাদের উঁচুতে যেতে হবে, শিখর থেকে শিখরে ছুটতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, এনাম ঠিকই বলেছেন। আসলে আমাদের ধরনটা হয়তো বা কিছুটা পাল্টাবে, কিন্তু আমরা থামবো না। আসলে মানুষ আসলে থামার প্রাণীও না আর কি। তো এনাম, আপনার কাছে আপনার সহকর্মী, আমার সহকর্মী প্রীতির একটা আবদার ছিল যে নির্ঝরের স্বপ্নভঙ্গ থেকে দুটো লাইন আপনি আপনার কাছে শুনবে, কিন্তু সেটা আমি এখন আপনার কাছে শুনতে, আপনি কি এখন শোনাবেন? যদি এখন আপনার ইচ্ছা হয় আপনি শোনাতে পারেন, অথবা আমরা পরে শুনি। আর হচ্ছে যে আপনার পেশাগত জীবন নিয়েও আমরা শুনবো। কিন্তু আমি একটু এখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে মৌলী আপুর কাছে চলে যাই, আপনি আর থাকবেন আমাদের সাথে। মৌলী আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটু আগে যেমনটা বললেন যে আপনি লিখছেন না, পড়ছেন বেশি আর কি। তো আসলে আপনার যদি ব্যক্তি মৌলিক দৈনন্দিন জীবনের কথা আমরা বলি, তো ব্যক্তি মৌলি নিশ্চয়ই আগে খুব র্যান্ডমলি বাসার বাইরে যেত, বিভিন্নখানে যেত, শপিং করতে যেত, অফিসে যেত, হয়তো বা বিভিন্ন কাজে যেত, ক্যাম্পাসে যেত। এই যে এগুলো করতে পারছেন না এখন, এক এক প্রকার বন্দি জীবন যাপন করছেন, এটা আপনার মধ্যে কি, মানে কি প্রভাবটা ফেলছে আর কি, বা কতটা নেতিবাচক ভাবে আপনাকে প্রভাবিত করছে? ঠিক নেতিবাচক ভাবে বলবো না। এখন আসলে আমরা সবাই ঘরে আছি এবং ঘরের সবাই কাজ করছি, এবং কাজ করতে গিয়ে বারবারই আমাদের যারা হেল্পিং হ্যান্ড ছিলেন এতদিন, এখন তারা নেই। তারা সবাই নিম্নবিত্ত, তারা তাদের নিজ নিজ বাসায় আছেন। আমি আমার নিজের বাসায় কাজ করতে গিয়ে আমি বুঝতে পারছি যে আমার বাসায় যে এতদিন হেল্পিং হ্যান্ড ছিল, সে কিভাবে অন্যের বাসায় এত কষ্ট করতো। আমি যারা প্রত্যেক বাসারই হেল্পিং হ্যান্ড ছিল, এখন তারা নেই আর কি, তাদের সবার জন্য শুভকামনা রাখি, কারণ তারা খুবই একটা কষ্টের সময় পার করছে। আমাদের এখন আমরা দেখছি করোনার সময়ে শুধু আমরা না, আমাদের পুরুষ যারা আছে সদস্য, তারাও ঘরে কাজ করছে। এটা আমার খুবই ভালো লাগছে, এটা আশার কথা, এবং আশা করব যে করোনা পিরিয়ড শেষ হয়ে গেলেও পুরুষরা এভাবেই কাজ করবেন বাসার। এবং আরেকটা জিনিস বলতে চাই যে মাঝে মাঝে কিছু নিউজ দেখি যা হয়তো একটু খারাপই লাগে নারী হিসেবে। কারণ দেখলাম এই করোনার সময়ও সারা বিশ্বে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স চলছে। এখনো যদি এই করোনার সময় মানুষ নিজেকে আহ আগের অবস্থা থেকে উত্তরণ না ঘটাতে পারে, তাহলে আমার মনে হয় যে হয়তো আমরা আমাদের অবস্থা আর ভালোর দিকে যাবে না। সুতরাং এটা একটা শুধরে নেওয়ার, পুরুষরা যারা ঘরে এরকম ভাবে নারীদের নির্যাতন করছেন বা করছেন, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার করছেন, আমার মনে হয় তাদের এখন শুধরে নেওয়ার সময়। এবং আজকে লাইভে যেহেতু আছি, এটা একটা বলা মনে করি উচিত যে আমরা তো ঘরে নিজেকে ভালো রাখছি, এবং আমাদেরকে ভালো রাখার জন্য যারা রাস্তায় আছেন, হসপিটালে আছেন, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, এবং রাস্তায় আছেন আমাদের পুলিশ বাহিনী, আর্মিরা, এবং আপনাদের ব্যাংকাররা আমাদের জন্য আর কি খুব রিস্ক নিয়ে ব্যাংকে কাজ করে যাচ্ছেন, সবাইকে জানাই ধন্যবাদ। এবং করোনার ক্ষেত্রে আমি নেতিবাচক প্রভাব ওইভাবে না বললেও যে এটা বলতে পারি যে আমরা কিন্তু একসময় খুব একটা সচেতন ছিলাম না। আমরা আমাদের প্রকৃতির প্রতি কিন্তু খুব একটা সদয় আচরণ করিনি। আমাদের সারা বিশ্বের জলবায়ুর অবস্থা কিন্তু খুবই খারাপ, সেটা আমরা কখনোই খেয়াল করিনি। আমরা ঢাকার রাস্তায় গেলেই সবসময় যানজটের শিকার হতাম, কিন্তু তা আমরা চিন্তা না করে একাধিক গাড়ি কিনতাম। কালো ধোঁয়ায় আমাদের বাতাস আর বিশুদ্ধ নেই। এবং এসব সবকিছুর ফলেই হয়তো করোনা এসেছে। কারণ এই যে বৈশ্বিক মহামারী, এটাও হয়তো বিভিন্ন কিছু ফলশ্রুতিতে এসেছে আর কি। পৃথিবী আসলে এতটা, আমার মনে হয় যে আমরা দিন দিন কিছু মানুষ এত বেশি অমানবিক হয়ে যাচ্ছিল, এবং প্রকৃতির উপর অত্যাচার চালিয়েছি, মানুষের উপর অত্যাচার চালিয়েছি, তা সহ্য করতে পারছিল না।
তাই আমার মনে হয় যে এখন আমরা বুঝতে পেরেছি যে আমরা যদি এরকম অমানবিক থাকি সবসময়, তাহলে আমাদের উপর হয়তো আরো খারাপ, করোনার চেয়ে খারাপ কিছু আসতে পারে। সুতরাং এখন আমাদের সময় হবে সকলের শুধরে নেবার, এবং এটা হয়তো হতে পারে করোনা আমাদেরকে হয়তো একটা লাস্ট চান্স দিল। আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের হয়তো আমরা যারা চাকরি বাকরি করি, করোনা কিন্তু আমাদেরকে একটা জিনিস শিখাচ্ছে, সেটা হলো যে দেখবেন আমাদের কখনো বাঙালির ক্ষেত্রে আমি দেখেছি যে কখনো কখনো আমরা মেডিকেল খাতে কখনো কোনো সঞ্চয় করি না। আমরা খাত বানাই, আমরা বাড়ি করব, আমরা গাড়ি করব, আমরা বিদেশ ভ্রমণ করব, কিন্তু মেডিকেল খাতে রাখি না। কিন্তু করোনা আমাদেরকে বুঝিয়ে দিয়ে দিল যে যে কোনো সময় এ ধরনের জটিল অসুখ আসতে পারে, তখন আমাদের হাতে টাকা থাকতে হবে। সুতরাং এই ধরনের সেভিংস এর চিন্তা ভাবনা আমরা করতে পারি। করোনা কিন্তু আমাদেরকে অনেক লেসন দিচ্ছে, এ থেকে আমরা শিখবো, আমরা আরো বেশি সচেতন হব। কারণ আমাদের সরকার সরকার চাচ্ছে আমরা সরকারের সাথে কাজ করি এবং সচেতন হই। আমরা যদি সচেতন হই তাহলে করোনার সংক্রমণ কিন্তু অনেক কমে আসবে। আমাদের সরকারের দিক থেকে কিন্তু কোনো রকম কমতি নেই, কোনো রকম সদিচ্ছার কমতি নেই। এখন আমাদের জনগণকে সেভাবে যদি আমরা সরকারকে সাপোর্ট দিই, আমার মনে হয় দিন দিন বাংলাদেশের অবস্থা ভালো হবে। সরকার সরকার চাচ্ছে সরকার কাজ করতে, সচেতন হই। আমরা যদি সচেতন হই তাহলে সংক্রমণ কিন্তু অনেক কমে আসবে। আমাদের সরকার কোনো রকম কমতি নেই, কোনো রকম সদিচ্ছা ব্যবস্থা ভালো। না, আপনি আপনি শুনতে পাচ্ছেন? মৌলভী আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছি পাচ্ছি, আপনি বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। না, আপনি সুন্দর করেই বলছেন। আসলে এটা আমাদের জন্য একটা লেসন হতে পারে যে আমরা আসলে মানুষ প্রকৃতির উপর যে প্রকার অত্যাচার চালিয়ে আসছিলাম। হ্যাঁ, মানুষ হচ্ছে হ্যাঁ, মানুষ প্রকৃতির উপর যে পরিমাণে অত্যাচার চালাচ্ছিল, সে জায়গায় মানুষের মধ্যে একটা শিক্ষা হওয়ার সুযোগ তৈরি হয়েছে যে আসলে প্রকৃতি শুধু একা মানুষ। হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপু? পাচ্ছি, আমি পাচ্ছি। আপনি বলুন, আমি শুনতে আচ্ছা, আমি যেটা বলছিলাম আর কি যে আসলে প্রকৃতি মানুষকে যে আসলে আপনি অন্যান্য বলুন। হ্যাঁ, অন্যান্য সবকিছুর সাথে আপনার হচ্ছে ভাগাভাগি করেই প্রকৃতিকে ঠিক রেখেই টিকে থাকতে হবে। এটা বোধহয় মানুষের জন্য একটা বড় শিক্ষা তৈরি করে আর কি। তা আমি আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি তো লেখালেখি করেন, একজন লেখক হিসেবে আপনি করোনা পরবর্তী পৃথিবী কেমন ইমাজিন করছেন বা কেমন কল্পনা করছেন? আমি চাইবো, আমি সবসময় চাই যে পৃথিবী মানবিক হোক, এবং পৃথিবীতে সবকিছু আর কি, পৃথিবীর সবকিছু যেন একটা নিজস্ব গতিতে চলে, কেউ যেন কোনো কিছুর উপরে চাপ প্রয়োগ না করে। আমি একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি সব সময়, এবং করোনার পর প্রত্যেকটা মানুষের আহ আমরা যেমন করোনা ভাইরাস দূর করব, নিশ্চয়ই একসময় ভ্যাকসিন আবিষ্কার হবে এবং করোনাও আর কি সমূলে উৎপাটিত হবে, এবং সেই সাথে আমাদের মনে যদি কোনো করোনা থাকে সেটাও আমরা দূর করব। এরকম একটা সুন্দর পৃথিবী আমি দেখতে চাই। সকলেই তাই চাই, পৃথিবী যেন সুন্দর হয়, সবার জন্যই সুন্দর হয়। মৌলভী আপু, আমাদের এক সিনিয়র সহকর্মী একটা কথা বলেছেন এখানে, মির্জা আব্দুল বাসেত স্যার, তিনি বলছেন যে কিন্তু ব্যাংকের সামনে এসে গ্রাহকরা সতর্ক বার্তা ভুলে যায়। আমি জানি না আপনি ব্যাংকে হচ্ছে যে গ্রাহক সেবা নিতে যান কিনা বা আপনাকে যেতে হয় কিনা। তো আপনি যদি আমরা যেহেতু সবাই ব্যাংকে আছি, আপনি বাদে আর কি। তো একজন ব্যাংকের গ্রাহক হিসেবে আপনি যখন ব্যাংকে যাবেন, আপনার কি মনে হয় যে করোনা সংকটের সময় আপনার কি কি সতর্কতা মেনে চলা উচিত?
অবশ্যই সেটা আমার নিজের জন্যই দরকার এবং ব্যাংকারদের জন্য দরকার, সবার জন্যই দরকার। প্রথম দিকে বোধহয় আপনাদের একটু অসুবিধে ছিল, এখন বোধহয় আপনারা বেশ একটা নিয়মের মধ্যে নিয়ে এসেছেন ব্যাংকে। যদিও আমি দেখেছি অনেক ব্যাংকার আক্রান্ত হয়েছে, যেটা আমাদের জন্য খুবই দুঃসংবাদ। আমি আসলে মার্চের পর থেকে আর এখন পর্যন্ত কোনো ব্যাংকে যাইনি এবং চেষ্টাও করবো যে অফিস খোলা না পর্যন্ত আর যাব না। কিন্তু হয়তো সবার অবস্থা এক নয়, অনেকেরই বিভিন্ন কারণে যেতে হচ্ছে। আমার মনে হয় আপনারা ব্যাংকাররাই কোনো একটা কি কি বলবো, যারা গ্রাহকরা যান তাদেরকে একটু যদি বুঝিয়ে বলতেন তাহলে হয়তো লাভ হতো আর কি। আপনারা কি দেখেন যে কেন তারা যাচ্ছে, কেন তারা এবার একসাথে টাকা তুলছে না? আগে যেমন আর কি, যখন করোনা ছিল না, অনেক সময় আমরা যারা গ্রাহক থাকি একসাথে কিন্তু আমরা টাকা তুলি না। কারণ অনেক সময় যারা আমরা সাধারণ, আমরা মধ্যবিত্ত শ্রেণীর, তাদের দেখি যে একসাথে টাকা তুলে টাকা শেষ হয়ে যায়, তাই ভাগে ভাগে আমরা টাকা তুলতাম। কিন্তু এখন করোনা পরিস্থিতিতে আমি মনে করি এটা একটা ভুল সিদ্ধান্ত। একসাথেই টাকাটা তুলে নেওয়া দরকার। এটা গ্রাহকেরও যেমন উপকার, ব্যাংকারেরও তেমন উপকার। আর এছাড়া আমি জানি না আপনাদের কি এখন টাকা জমা টমা এসব সিস্টেম তো এখন বন্ধ বোধ হয়। আর আপনাদের প্রতি তো নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের কিছু নির্দেশনা আছেই, বাংলাদেশ নির্দেশনা আছেই। আচ্ছা, আমি একটা জিনিস আমার একটু জানার ইচ্ছে। আমি যা দেখলাম যে যারা করোনা আক্রান্ত হয়েছেন ব্যাংকার, তারা কি সবাই সরকারি ব্যাংকের, বেসরকারি ব্যাংকের কি কেউ আছেন? আমি বেসরকারি ব্যাংকের কাউকে পাইনি। সবাই সরকারি ব্যাংকের কেউ আছেন? কাউকে পাইনি। আচ্ছা, এখানে আমি একটু বলবো, এটা আমরা শুরুতেই সাধারণত একটা পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা আজকে যুগান্তরের একটা খবর পেয়েছি। যুগান্তরের খবরে বলা হচ্ছে 43 জন ব্যাংকার করোনায় আক্রান্ত, এবং আমাদের ব্যাংকের 2 জনের কথা বলা হচ্ছে সেই খবরে। কিন্তু আসলে আমাদের ব্যাংকের 4 জন করোনায় আক্রান্ত। আর আপনি জেনে থাকবেন যে সিটি ব্যাংকের একজন মারা গিয়েছেন করোনাতে আক্রান্ত হয়ে। তো আসলে আমরা, আমাদের কাছে ওইভাবে পরিসংখ্যানটা নাই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কতজন আক্রান্ত বা বেসরকারি ব্যাংকের কতজন আক্রান্ত। তো এটা আমরা হয়তো পেয়ে যাব কালকেই, হয়তো বা লাইভটা শেষ করে আমরা পরিসংখ্যানটা পেতে পারি আর কি। সেটা আমরা নিয়ে আমরা জানাতে পারবো আর কি। বলি আপু? বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে একটা ধন্যবাদ দেবো এই জন্য যে আপনার এই যে কথাটা একটু আগে আপনি বললেন যে আমরা আগে যেমন হচ্ছে অল্প অল্প করে টাকা তুলতাম বা যখন প্রয়োজন হতো তখনই শুধু তুলতাম, এখন যেন আমরা একবারে টাকাটা তুলে নেই, যেন আমরা রাখতে পারি, কাজে লাগতে পারি। তা বলে আমি আপনাকে একটু অপেক্ষায় রাখবো। আপনি জানেন যে আমাদের এনাম আর এক অতিথি, তিনি সরাসরি ব্যাংকে কর্মরত এবং তিনি সরাসরি গ্রাহক সেবা দেওয়ার সাথে যুক্ত আছেন আর কি। এখন আমরা তার কাছে একটু যাব, এই করোনা সংকট আসলে তার জীবনটা কেমন হয়ে গেছে, পেশাগত জীবনটা কেমন, তিনি কিভাবে সেবাটা দিচ্ছেন, কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, সেটা আমরা একটু তার কাছে শুনতে চাইবো। এনাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, তন্ময়দা শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটিও শুনতে পেলাম, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে এই বিষয়ে আসলে আচ্ছা, অনেক আমি কথা বলার আছে আমার। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করবেন একটু। সাধারণ ছুটি ঘোষণার প্রথম দিন হ্যাঁ, থেকে বলুন, আপনি আমাদের বলুন। জয়পাড়া শাখা আসলে আপনি এই অগ্রণী সময় ব্যাংকের পেশাগত জয়পাড়া জীবনে কি কি শাখাতে, চ্যালেঞ্জ? হ্যাঁ, জয়পাড়া শাখাতে সপ্তাহে এবং সরকারি নির্দেশনা মোতাবেক, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যাংকের কিছু সংখ্যক শাখা, গুরুত্বপূর্ণ শাখা ছাড়া অন্যান্য শাখা বন্ধ রাখার একটা ঘোষণা এসেছিল 25শে মার্চে, আপনারা মনে জানবেন অবশ্যই। সেই সার্কুলার অনুযায়ী, সেই নির্দেশনা অনুযায়ী আমাদের অগ্রণী ব্যাংকের নির্দেশনা থেকে অগ্রণী ব্যাংকের 407টি শাখা সপ্তাহে 5 দিন খোলা থাকবে এবং অন্যান্য শাখা পরবর্তী ক্রমে রোস্টারিং বা কি বলে ওটাকে, যে কিছুদিন পর পর খোলা থাকবে, একদিন পর পর বা 2 দিন পর বা সপ্তাহে একদিন। তো সেই হিসেবে আমাদের জয়পাড়া শাখা, ঢাকা দোহার থানার ঢাকা দক্ষিণের শাখাটি সপ্তাহে 5 দিন খোলা, উপজেলার একমাত্র শাখা হিসেবে, যেখানে উপজেলায় 3টি শাখা রয়েছে, জয়পাড়া শাখা, নারিশা বাজার শাখা এবং আন্তাবাড়া শাখা। এই 3টি শাখার মধ্যে জয়পাড়া শাখা সপ্তাহে 5 দিন খোলা আছে। আমরা শাখার সমস্ত কর্মচারী সপ্তাহে 5 দিনই সার্ভিস দিয়ে যাচ্ছি। আমাদের রোস্টারিং করার কোনো সুযোগ নেই, ছিল না, কারণ এই 3টি শাখার গ্রাহক। এবং সাথে আরেকটা জিনিস বলতে চাই, শুধু অগ্রণী ব্যাংক নয়,
আমাদের এলাকার যতগুলো শাখা ব্যাংক আছে, ব্যাংকের শাখা আছে, প্রায় 20টি ব্যাংকের শাখা রয়েছে। সেই 20টি ব্যাংকের শাখাগুলো বন্ধ থাকার কারণে সমস্ত গ্রাহক চাপ একমাত্র অগ্রণী ব্যাংকে এসে পড়ে হঠাৎ করে 2 সপ্তাহের জন্য। তো সেই সময়ে আমরা আসলে খুবই ব্যস্ত এবং খুবই আতঙ্কিত সময় পার করেছি। কেননা আমার সামনে প্রচন্ড গ্রাহকের ভিড়, রাস্তা পর্যন্ত গ্রাহকের লাইন চলে গিয়েছেন। যারা ফেসবুকে আছেন তারা অনেকে ভিডিও বা দেখবেন, আসলে অবস্থাটা সেরকমই হয়েছিল যে প্রচুর ভিড় ছিল, প্রতিদিন শত শত গ্রাহকের ভিড়। নর্মালি সাধারণত আমরা ব্যাংকে যে পরিমাণ গ্রাহক চাপ সামলাই, লেনদেন যে পরিমাণ হয় তার চাইতে কয়েক গুণ বেশি গ্রাহক বেড়ে গিয়েছে এর মধ্যে। ইভেন গত বৃহস্পতিবার লাস্ট আমাদের ওয়ার্কিং ডেতে সেখানেও গ্রাহক চাপ অনেক বেশি ছিল। এই সময় আমাদের হচ্ছে কি, আমরা হঠাৎ করে একটা সাধারণ ছুটির মধ্যে পড়ে গেলাম, হঠাৎ করে করোনা আক্রান্ত একটা সময়ের মধ্যে পড়ে গেলাম। আমাদের হাতে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা ছিল না। মানুষের হঠাৎ এই খবরটা পাওয়ার কারণে বাজার থেকে হঠাৎ করে নিরাপত্তা সামগ্রী উঠে গেল। আমরা হ্যান্ড স্যানিটাইজার খুঁজে পাচ্ছিলাম না, আমরা হ্যান্ড গ্লাভস খুঁজে পাচ্ছিলাম না। WHO এর নির্দেশনা অনুযায়ী আমাদের হ্যান্ড গ্লাভস এবং মাস্ক পরে অফিস করার কথা ছিল, কিন্তু আমরা বাজারে হ্যান্ড গ্লাভস, মাস্ক এসব কোনো কিছু না পাওয়াতে, সহজলভ্য না হওয়াতে, আমরা যার যা বাসা থেকে যতটুকু নিরাপত্তা সামগ্রী আছে তাই নিয়ে আমরা সার্ভিস দেওয়া শুরু করেছিলাম। এখন আতঙ্কের মধ্যে আছি, আল্লাহ রহমতে এখনো আমাদের মধ্যে কেউ সংক্রমিত হননি। আমি শুধু একটা জিনিসই গ্রাহকদের মধ্যে সবসময় আমরা চেষ্টা করি গ্রাহকদের একটু সচেতন করতে, কিন্তু আমাদের গ্রাহক, বাংলাদেশের গ্রাহকরা আসলে করোনা সম্পর্কিত, করোনার ভয়াবহতা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তিত। আমাদের গ্রাহক লেভেলে যতটুকু আমি দেখতে পাচ্ছি, আমাদের ব্যাংকের গ্রাহকদের নিয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে অন্যান্য শাখার গ্রাহকরা এসছেন, অন্যান্য শাখার গ্রাহকরা আসছেন 10-15 কিলোমিটার দূর থেকে। যারা আসছেন তারা আসলে করোনার ভয়াবহতা নিয়ে খুব বেশি চিন্তিত নন। এমন অনেকের কাছ থেকে শুনতে পেয়েছি কি তাদের কিচ্ছু হবে না, তারা মাস্ক পরছেন। আমরা মাস্ক ছাড়া কোনো আহ, আমাদের ব্যাংকে ঢুকতে দিচ্ছি না, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হচ্ছে, সাবধান পানি দিয়ে হাত ধুয়ে তারপর আমাদের ব্যাংকে ঢুকতে হচ্ছে। আমরা নিয়ম মোতাবেক 4-5 জন করে ব্যাংকের ভেতরে প্রবেশ করাচ্ছি এবং অল্প কিছু সার্ভিস দিয়ে আমরা চেষ্টা করছি যতটুকু পরিমাণ সম্ভব এই নিরাপত্তা ব্যবস্থাটি রাখতে। কিন্তু বাইরে, তন্মধ্যে বাইরে আমি দেখতে পাচ্ছি আমাদের গ্রাহকদের মধ্যে করোনা সচেতনতা খুব কম। আমি জানি না সেটা কেন, আমাদের হয়তো প্রশাসনের দুর্বলতা। আমি বলবো না প্রশাসনের দুর্বলতা ছিল, কারণ প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে, প্রতিনিয়ত সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, টেলিভিশনে দেখতে পাচ্ছি সতর্ক বার্তা প্রচার করা হচ্ছে, তবু আমাদের সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা তেমন একটা আহ মনে হচ্ছে না জন্ম নিয়েছে। তবে একটা জিনিস হয়েছে, তারা স্বাস্থ্য সচেতন হয়েছে, তারা হাত ধুচ্ছে নিয়মিত, বাসায় হচ্ছে। ফেসবুকে মাঝে মাঝে দেখি ট্রল হচ্ছে যে বাজারে প্রচুর ভিড়, রাস্তাঘাটে প্রচুর ভিড়। ইভেন এখন ঈদের সময় মার্কেটে মার্কেটে প্রচুর ভিড় শুরু হয়ে গেছে অলরেডি শপিং এর জন্য। আহ, এতে এতে যে কি পরিমাণ একটা এফেক্ট পড়তে পারে, প্রভাব পড়তে পারে করোনার কারণে, আমরা আসলে বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। ব্যাংকের ক্ষেত্রেও তাই, ব্যাংকাররা, আমি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমরা ব্যাংকাররা যদি একজন আক্রান্ত হই এই শাখায়, এই শাখাটি বন্ধ করে দেওয়া হবে এবং বিপাকে পড়বে হাজার হাজার গ্রাহক। তখন ব্যাংক আর খোলা রাখা হবে না। একজন যদি সংক্রমিত হয়, ব্যাংকটি কিন্তু আর শাখাটি খোলা রাখা হচ্ছে না, তখন গ্রাহকরা বিপদে পড়বেন। তাই আপনারা, গ্রাহকদের বলি যে তাই আপনারা নিরাপদ দূরত্ব বজায় রাখেন, আপনাদের হাত পরিষ্কার করে রাখেন, মাস্ক পরবেন। যথেষ্ট যতদূর সম্ভব আমরা চেষ্টা করি নিরাপত্তা ব্যবস্থা প্রচার করতে, নিজেদের মধ্যে রাখতে এবং আহ, এলাকার মধ্যে ছড়াতে। নিজের পরিবার থেকে শুরু করে ব্যাংক পর্যন্ত যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি নিরাপত্তা সচেতনতা দেওয়ার জন্য, সচেতনতা তৈরি করার জন্য। তবে এর মধ্যে ব্যাংকে প্রচুর ভিড় হওয়ার কারণে সকাল থেকে লাইন ধরে যাচ্ছে মানুষ এবং অধৈর্য হয়ে যাচ্ছেন। তার মধ্যে আমি এর মধ্যে একটা কথা বলতে চাই, আমরা আসলে অনেক দিন আগে থেকে এই লকডাউনের মধ্যে আছি বলে হয়তো লকডাউন বিষয়টা আমাদের মধ্যে গা সওয়া চলে এসেছে। এই কারণে এই মুহূর্তে লকডাউন সম্পর্কে আসলে তেমন কেউ মানতে চাচ্ছে না বা মানছে ঢিলেঢালা ভাবে, বা আরো কিছু হতে পারে। এটা আমরা প্রতিনিয়ত পত্রিকার পাতায় দেখতে পাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছিলেন। আসলে আমরা একটানা দীর্ঘদিন হওয়াতে বোধহয় আমাদের গা সওয়াই হয়ে গেছে এবং আমরা নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হচ্ছি না। আর একটা বিষয় এখানে আছে যে আসলে ব্যাংক তো একদম অর্থনীতির মূল, সচল রাখার মূল জায়গায় আছে, একদম কেন্দ্রে আছে। আপনি যেমনটা বললেন যে আপনাদের শাখায় কেউ যদি একজন আক্রান্ত হয় তাহলে পুরো শাখাটায় লকডাউন করতে হবে, বন্ধ করে দিতে হবে। তখন কিন্তু আসলে ওই অঞ্চল লোকজনদেরই বিড়ম্বনা বাড়বে, দুর্ভোগটা বাড়বে।
এই জন্য আসলে যারা সেবা প্রার্থী তাদেরও এই বিষয়টা বোঝার জায়গা আছে, বুঝতে হবে আর কি, যে কিছু কিছু অন্তত বেসিক কিছু নিয়ম মেনেই সেবাটা নিতে হবে আর কি। তো এনাম আমি আপনার কাছে আর একটা বিষয় জানতে চাইবো, এই তো আপনাকে তো হচ্ছে মানে এই যে চ্যালেঞ্জটা মোকাবেলা করে সার্ভিসটা দিতে হচ্ছে, তা আপনি নিজেকে মানসিক ভাবে ঠিক রাখছেন কিভাবে? আপনি তো নিশ্চয়ই মানসিক ভাবেও বিপর্যস্ত হওয়ার কথা, ঘরে বাইরে সব জায়গায়। তো এই জায়গায় নিজেকে ঠিক ঠিক রাখতে পারতেছেন কি করে? আসলে মানসিক বিপর্যস্ততা আমার একার নয়, এটা সামগ্রিক দেশের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে না। আমি আতঙ্কিত, আপনি আতঙ্কিত, বাইরে যে যাকে দেখছি সবার চোখে মুখে একটা আতঙ্ক ভর করছে, কি হবে কি হবে। কিন্তু ওই যে বলছে, আহ কিছু কিছু ক্ষেত্রে আমরা আসলে আহ, আমাদের জিনিসটা সার্ভিসটা নিতে হবে বলে দৌড়ে দৌড়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের ব্যাংকাররা একটা ওই জিনিসের সম্মুখীন হই, গ্রাহকরা সবাই এসে সার্ভিসটা খুব দ্রুত চাচ্ছেন, কিন্তু আহ, আহ, যে কারণে আমরা নিরাপত্তা বজায় রাখার জন্য সার্ভিসটা খুব দ্রুত দিতে পারছি না, কারণ আমাদের ব্যাংকে ঢুকতে হলে ডিসইনফেকশন করে ঢুকতে হবে, হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করে তারপর ঢুকতে হবে। এই কারণে একটা প্রসেসের কারণে আমাদের সার্ভিসটা কিন্তু মানে স্লথ হয়েছে, আমরা সঠিকভাবে সঠিক সময়ে সার্ভিসটা দিতে পারছি না। আমাদের বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা এখন 3 ঘন্টা ব্যাংকিং চালাচ্ছি, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, এবং আগামী রবিবার থেকে হয়তো 2:30টা পর্যন্ত চালাবো। এই সময় 3 ঘন্টায় এই কয়েকদিন আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে ব্যাংকিংটা চালিয়ে যেতে, অনেক মানুষের ভিড় এই সামান্য সীমিত সময়ের মধ্যে। আহ স্বাভাবিকভাবেই আমরা সবাই আতঙ্কিত অবস্থায় থাকি যে আমার সামনে যিনি আসছেন তিনি করোনা আক্রান্ত এলাকা থেকে এসেছেন কিনা, তার ফ্যামিলিতে পরিবারে কেউ করোনা আক্রান্ত কিনা, সে বিষয়ে আমরা জানি না। আমাদের সেই বিষয়ে আমাদের লজিস্টিক সাপোর্ট আমাদের সেরকম নেই। এবং আমরা এমনও পত্রিকার পাতায় দেখেছি করোনা আক্রান্ত ব্যক্তি ব্যাংকে গিয়ে ব্যাংকিং সেবা নিয়েছেন, এমন আমরা প্রমাণ পেয়েছি। তো সেই ক্ষেত্রে আতঙ্কটা খুব স্বাভাবিক তন্ময়দা। আমরা রীতিমতো আতঙ্কে থাকি, কখন আমাদের কি হয়ে যায়, বা আমাদের নিজেদের পরিবার আছে, আমরা জীবনের ঝুঁকি নিয়ে সার্ভিস দিচ্ছি, দিব। আমাদের এই সময় ব্যাংকে চালাতে হবে, দেশকে চালাতে হবে, অর্থনীতির চাকাকে সচল রাখতে হবে। আজকে যদি আমি ব্যাংক খোলা না রাখি, আমাদের এলাকার যত ধরনের ব্যবসায়ী আছে যারা দূর দূরান্তে চালের ব্যবসা করছেন, ডালের ব্যবসা করছেন, শস্য দানার ব্যবসা করছেন, তারা দূর দূরান্তে টাকা পাঠাতে পারবেন না। টাকা না পাঠানো পর্যন্ত তার চালের গাড়িটি সেখান থেকে রিলিজ হবে না, তার চালের গাড়িটি বাজারে পৌঁছবে না। আমরা পরবর্তী সমস্যায় আমরা এলাকার মানুষজন পড়বো। সেই ক্ষেত্রে ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য, এবং দেশের সামগ্রিক ব্যবস্থার সুব্যবস্থাপনাকে সচল রাখার জন্য ব্যাংকের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রতিদিন নিজের হাতে, আমাদের ব্যাংকে 70-80 লাখ টাকা লেনদেন হয় শুধুমাত্র এই ব্যবসায়িক ক্ষেত্রে, যে আহ, সেখান থেকে খাদ্যদ্রব্য আসবে, চিকিৎসা সামগ্রী আসবে। সেক্ষেত্রে এখন এই জিনিসটা যদি বন্ধ হয়ে যেত, আমাদের দেশে বাজারে কোনো চাল আসতো না, আমাদের মেডিকেল সেক্টরে কোনো ঔষধ আসতো না। সেক্ষেত্রে আমরা বিপাকে পড়তাম। আতঙ্কগ্রস্ত তখন মাথায় আর থাকে না যে আমি যদি এখন অসুস্থ হয়ে সার্ভিসটি বন্ধ করি, তাহলে আগামীকালকে আমার বাবা বাজারে গিয়ে চাল পাবেন না, আমার প্রতিবেশী হাসপাতালে গিয়ে ওষুধ পাবেন না। তো আতঙ্ক থাকা সত্ত্বেও আমরা নিজেদেরকে দেশের সেবায়, মানুষের সেবায় নিয়োজিত রাখার জন্য আসলে সেবাটি চালিয়ে যেতে হচ্ছে। আতঙ্ক থাকবে, করোনাও থাকবে, চেষ্টা করব নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, চেষ্টা করব সবাইকে সুস্থ রাখার জন্য, নিরাপদে রাখার জন্য। ধন্যবাদ। এরকম আপনি ঠিকই বলেছেন। এনাম আপনাকে, আপনার সাথে আলোচনাটা একটু অন্যদিকে আমাকে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে যে অলরেডি অন্তত 3 জন দর্শক আপনার কাছে অনুরোধ করেছেন আপনার কবিতা আবৃত্তি শুনবেন। প্রীতি আমাদের খুবই পছন্দের একজন সহকর্মী, তিনি বলেছেন আপনার কাছ থেকে নির্জরের স্বপ্নভঙ্গে 2 লাইন শুনবেন। জুয়েল আরিফ আপনার কাছ থেকে কবিতা শুনতে চেয়েছেন। জহিরুল ইসলাম সে আপনার কাছ থেকে কবিতা শুনতে চেয়েছে। তা আমার মনে হয় এনাম আমরা আপনার মুখ থেকে এখন নির্ঝরের স্বপ্নভঙ্গটা একটু শুনে নিই। আপনার আবৃত্তি আমরা শুনি, নির্ঝরের স্বপ্নভঙ্গ এনাম। আহ, ধন্যবাদ তন্ময়, এবং ধন্যবাদ সকল দর্শককে, শ্রোতাকে যারা আমার আবৃত্তি শুনতে চাচ্ছেন। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আসলে আপনারা প্রীতি আপু করতে বললেন, চমৎকার একটি পছন্দ। নির্ঝরের স্বপ্নভঙ্গ হলো একটি আশার কবিতা, একটি নতুন দিনের কবিতা, নতুন জীবনের শুরুর কবিতা। আমাদের মৌলি আপু যদিও 2 লাইন শুনিয়েছেন, আমি মৌলি আপুর থেকেই আবার আহ শোনাচ্ছি একটু সেখান থেকে। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা, আহ, কবিগুরু জন্মদিনে আমার নিবেদন, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির পর, কেমন বসিল প্রাণের পর,
তেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোঁজে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব না ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি আজ হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, এ কি কারাগার ঘোর, ভাঙ 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 তারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর, এসেছে রবির কর। ধন্যবাদ। হ্যাঁ, চমৎকার এনাম আসলে। শুধু আমি চমৎকার বলছি তা না, আপনি বোধহয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকের সবারই প্রিয় মন্ডল স্যার কিন্তু বলছেন যে চমৎকার আবৃত্তি, আমি তো তোর আবৃত্তির একজন ভক্ত। এটা কিন্তু আপনার প্রতি করা মন্তব্য হয় না। তো আসলে এরকম মন্তব্য আমি এর আগেও দুটো দিলাম আপনাকে নিয়ে আর কি। তো যাই হোক, এটা আমি আপনার কাছে আবারও ফিরবো। আমরা কিন্তু আমাদের আলোচনার শেষ ভাগে চলে এসেছি। আমি এখন একটু মৌলিয়াপুর কাছে চলে যাবো। মৌলিয়াপু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? পাচ্ছি, আপনি বলুন। বলে আমি আপনার কাছে একটু ভিন্ন আঙ্গিক থেকে একটা বিষয় জানতে চাইবো। সেটা হচ্ছে যে আমরা ডক্টর হুমায়ুন আজাদ তার কথা যদি বলি, আমরা দেখেছি সে তার পুরো জীবদ্দশায় পুরো জীবনটাই তিনি বিজ্ঞান মনস্কতার জন্য বা এক ধরনের প্রগতিবাদী লেখালেখি চর্চার সাথে যুক্ত ছিলেন। তা আমি আপনাকে একটু অন্যভাবে জানতে চাইবো যে এই যে করোনা সংকটটা আমাদের মাঝে যেভাবে এখন আসছে, এই করোনা সংকট কি মানুষকে এই পুরো মানব জাতিকে, বিশেষ করে আমরা যারা বাংলা ভাষাভাষী আছি, আসলে আমাদের এক বিজ্ঞান মানুষ হওয়ার কোনো সুযোগ তৈরি করে, এই শিক্ষাটা কি আমাদের দিবে যে আমাদের আসলে বিজ্ঞান মানুষ হওয়ার খুবই দরকার বা খুবই প্রয়োজন আছে? অবশ্যই করোনা না, সবসময় বিজ্ঞান মনস্ক থাকা উচিত বলে আমি মনে করি। আহ কারণ হচ্ছে বিজ্ঞানই তো মানুষকে বেগ দেয়, গতি দেয়। এবং করোনার যদি আমরা বাঁচতে চাই, করোনা থেকে যে মেডিসিন আবিষ্কার হবে সেটারও তো বিজ্ঞানেরই অবদান। এবং বিজ্ঞান বা অন্য কোনো কিছুর সাথে আসলে আমি কন্ট্রাডিকশনটা বলতে চাই না বা বলতে পছন্দ করি না, কারণ প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা ভাবে বয়ে যায় আর কি। আম, আমি মনে করি যে সমগ্র বিশ্বই কিন্তু বিজ্ঞানের উপর চলছে, এবং এই বিজ্ঞান আছে বলেই আজকে সবকিছু ডিজিটালাইজ বলেও করোনার সময়ও কিন্তু আমরা বাসায় বসে বসে শুধু বসে নেই, এর মধ্যে আমরা কাজ করছি, কথা বলছি, লিখছি, সবকিছু আমাদের যে সরকারি অফিসগুলোতে নথির কাজ চলছে, তাই না? সুতরাং বিজ্ঞানকে আমি মনে করি যে অস্বীকার করার কোনো উপায় নেই।
তন্ম ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনি হ্যাঁ, আমাকে? মৌলভী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি বোধহয় হ্যাঁ, আপনাকে হারিয়ে ফেলছিলাম বা না, শুনতে পাচ্ছি। মৌল আপনি হ্যাঁ, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে রবীন্দ্রনাথের আজকে জন্ম জয়ন্তী। তো আপনি একটু আগে বলছিলেন যে রবীন্দ্রনাথ আসলে আমাদের জীবনের সব ক্ষেত্রেই আলোকবর্তিকা। তো আমরা একটু আগে যেটা এনামের কাছ থেকে শুনে আসলাম যে হচ্ছে পেশাগত জীবনে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তাকে যেতে হচ্ছে। আপনি বলছেন যে আপনি একটা পেশায় আছেন কিন্তু আপনাকে এখন যেতে হচ্ছে না। তো আমাদের পেশাগত জীবন আমরা কিন্তু পত্রিকায় দেখছি যে অনেকে চাকরিচ্যুত হচ্ছেন, চাকরি হারাচ্ছেন। তো এই যে করোনা, এই সংকটটা আসলে সবার জন্য নিশ্চয়ই একই রকম সংকট নিয়ে আসছে না, কিন্তু আমরা কি ওভারঅল বা আমাদের দেশের যে অর্থনীতি বা দেশের যে সমাজ ব্যবস্থা, এখানে কি আমাদের এটা খুবই মানে আতঙ্কিত হওয়ার বা মানে খুবই চিন্তিত হওয়ার কোনো জায়গা আছে? যে করোনা আমাদের ব্যক্তি জীবনের পাশাপাশি সামাজিক ভাবেই আমাদের কতটা আক্রান্ত করতে পারে এই বিষয়গুলোতে, পেশাগত মানে চাকরি কর্মসংস্থান নাই হয়ে যাওয়া বা হ্যাঁ, আমার মনে হয় যে হবে। বিশেষ বেসরকারি চাকরির কথা যদি বলি, তারা কিন্তু বেসরকারি চাকরি যারা করেন তাদের সাথে আমার অনেকের সাথে কথা হয়েছে, আমার মনে হয়েছে তারা আতঙ্কগ্রস্ত। যে কারণ হচ্ছে যে বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা আতঙ্কগ্রস্ত। আম, সুতরাং করোনার পর বোধহয় বিশ্বের অনেক দেশেই, যারা বড় বড় দেশ, ইউরোপ আমেরিকাতে অনেক ছাঁটাই হচ্ছে এবং তারা হয়তো অনেকে ফুল বেতনও পাচ্ছেন না। আমাদের দেশেও এটা হওয়া খুব স্বাভাবিক। এটা কাটাতে আমার মনে হয় একটু সময় লাগবে। হ্যাঁ, তবে মৌলি আপনি শুনতে কোনোভাবে পাচ্ছেন? আমরা হাল ছাড়বো না। আমার মনে হয় যে এখন আমাদের আসলে কিছু পেশার কিছু পরিবর্তনও দরকার। কিছু পেশা নতুন করে শেখা দরকার। আমরা কিন্তু দেখবেন যে কৃষিকাজে কিন্তু খুব বেশি আগ্রহী না, বা আমাদের হয়তো অনেকের অনাবাদি কিছু জমি আছে, সেগুলো কিন্তু ফেলে রাখছি। সেগুলোতে যদি আমরা চাষাবাদ করি বা কিছু কাজ শিখি, আমরা সবাই শুধু চাকরির দিকে আগ্রহী না হয়ে যদি আমরা সে ধরনের কাজে ইনভলভ হই বা নিজেরা উদ্যোক্তা হই, তাহলে করোনা পরবর্তীতে আমরা ধকলটা কাটিয়ে উঠতে পারবো। হ্যাঁ আপু, ধন্যবাদ। আপু, আমাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছি শুনতে আমি। আচ্ছা, আহ, আমরা অব- তন্ময়দাকে সম্ভবত একটু ডিসকানেক্ট করে ফেলেছি, হারিয়ে ফেলেছি। যাই হোক, আমাদের একজন কলিগ প্রীতি আপু, উনিও গত পরশুদিন আমাদের সাথে লাইভে ছিলেন। তিনি একটি কমেন্ট করেছেন, হুম মৌলি হুম। আজাদ আপুকে যদিও ব্যক্তিগতভাবে চিনি না, তবু আবদার রইল স্যারের ফুলের গন্ধে ঘুম আসে না থেকে দুটো লাইন শোনাবার। শুরু হয়েছে আপুকে বিদায় দিয়ে। ফুলের গন্ধে ঘুম আসে না আমার খুব প্রিয় একটি বই, এবং সেই বইটা পড়েই মূলত আমি গ্রামকে চিনি। এবং সেই বইটা উৎসর্গ দেওয়া হয়েছিল আমাকে। উৎসর্গতে বাবা লিখেছিলেন যে, মৌলি, আমি তোমাকে ভালোবাসি। এবং বইয়ের শুরুটাও আমাকে দিয়ে শুরু। যদি আমার কাছে বইটা থাকতো, আমি অনেকগুলো লাইনে পড়ে শোনাতাম। আমার কাছে যে যতটা মনে পড়ছে এভাবে আছে: মৌলি, তোমাকে বলি, তোমার মতোই একসময় আমি ছিলাম ছোট, ছিলাম গ্রামে, ছিলাম গায়ে, যেখানে চাঁদ নামে বাঁকা হয়ে, সাদা বেলুনের মতো চাঁদ। এবং চাঁদ যে বাঁকা হয়ে নামে এবং সাদা বেলুনের মতো হয়, সেটা এই বই পড়েই আমার প্রথম মাথায় আসে। না হলে আমি কখনো সেটা ভাবতামই না, যে চাঁদকে যে বেলুনের মতো দেখা। আমার মনে হয় আমাদের লাইভের সময় প্রায় শেষ হয়ে আসছে। তো যারা দর্শক আছেন তাদেরকে আমি জানি, অনেকেই, যেহেতু আমি হুমায়ুন আজাদের মেয়ে, অনেকে আমার আব্বার কোনো কবিতা লাইনটা শুনতে চায়। আমি দুটো লাইন বলে শেষ করতে চাই যে আমার খুব প্রিয় একটি কবিতা, আমি জানি দর্শকের অনেকেরই প্রিয় কবিতা, সেটা হচ্ছে ভালো থেকো। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো রাত, ভালো থেকো তারা, ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো দেশ, ভালো থেকো বাংলাদেশের মানুষ, এবং ভালো থেকো বাংলাদেশ। শুভরাত্রি।
না আপু, আমি একটু আপনাকে আটকাবো এখন। বলি আপু, বলি আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এই অভিজ্ঞতা, জি, শুনতে পাচ্ছি, বলুন আপনি। হ্যাঁ বলি আপু, আমি আপনার কাছে এখনই বিদায় নিচ্ছি না। আপনি শুভরাত্রি বলে ফেলছেন হয়তোবা, আমি আপনাকে এখনই বিদায় দিচ্ছি না। আমি আপনার কাছে আরো একবার আসবো, আপনার কাছে আরো একটা ছোট্ট আলোচনা নিয়ে, শেষ আলোচনা নিয়ে আমি একটু এনামের কাছে চলে যাবো। এখন এনামের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। এনাম, হ্যাঁ, শুনতে পাচ্ছি তন্ময়দা, শুনতে পাচ্ছি। আমি আসলে হুমায়ুন হ্যাঁ আমি আজাদ বললাম যে স্যারের আমি একটি আপনার কাছ কবিতা থেকে এখন পড়ছিলাম। বিদায়, হ্যাঁ আমি আমি হ্যাঁ, আপনার কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি না, আমি আপনার কাছে আবারও আসবো। আমি তার আগে একটু এনামের কাছ থেকে ঘুরে আসি। এনাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ তন্ময়দা, শুনতে পাচ্ছি। আমি মৌলি আপুর কথা শুনে শুনে হুমায়ুন আজাদ স্যারের একটি কবিতা পড়ছিলাম, যেটি মৌলি আপুকে নিয়ে লেখা। প্রীতি আপু মৌলি আপুকে নিয়ে লেখা দুলেন শুনতে চাচ্ছিলেন। আমি কি 4 লাইন পড়তে পারি কবিতাটির? হ্যাঁ পড়েন 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 পড়েন। এটি আসলে হুমায়ুন আজাদ স্যার। মৌলি আপুর বয়স সম্ভবত তখন 8 বছর। কবিতার নাম হলো যদি ওর মতো। আহ, আহ, অভিজ্ঞতা তিনি রাখা যায় কবিতাটি পড়ার সময়, আমি তার অভিব্যক্তি দেখতে চাই। মৌলি আপুর অভিজ্ঞতা, জন্য আমি একটু কবিতা। হ্যাঁ মৌলি আপুকে একটু চাচ্ছিল এরম বোধ হয় স্ক্রিনে। অভিজ্ঞতা, মৌলি আপুকে একটু স্ক্রিনে দিবেন। আমি একটু ওয়েট করেন, মৌলি আপু আসুক। অভিজ্ঞতাকে হারাই ফেলছি নাকি আমরা? অভিজ্ঞতা, আপনি কি আমাকে আমি শুনতে শুরু পাচ্ছেন? করে দিচ্ছি নাকি? হ্যাঁ, তবে শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। একটু একটু অভিজ্ঞতা, আপনি আমাকে অফ করে দিয়ে মৌলি আপুকে একটু স্ক্রিনে রাখবেন, এনাম যখন কবিতাটা পড়বে। আমরা বোধহয় একটু যান্ত্রিক দুর্বলতার মধ্যে দিয়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে সমস্যাটি, আমি আশা করছি। এনাম, আপনি মনে হয় শুরু করে দেন, আমরা বোধহয় মৌলি আপুকে কোনো কারণে পাচ্ছি না। হ্যাঁ, আমরা তাহলে কি মৌলি আপুকে নিয়ে কবিতাটি পড়বো, না আমি অন্য একটি কবিতা দিয়ে শেষ করবো, সেটা একটু জানতে চাই। দুটো কবিতাই পড়েন আপনি, মৌলি আপুকে নিয়ে কবিতাটা পুরোটা পড়েন, এরপর আরেকটা কবিতা আমরা শুনি আপনার। আচ্ছা ঠিক আছে, এটা মৌলি আপুর জন্য হুমায়ুন আজাদ স্যারের লেখা কবিতা, যদি ওর মতো। যেহেতু মৌলি আপু আমার সাথে আছেন, হুমায়ুন আজাদ স্যারের কবিতা আমি অনেক পড়ি। আমাকে অনেক উৎসাহ উদ্দীপনা জাগায় তার কবিতা। মৌলি আপুকে সাথে পেয়ে তার কবিতা না পড়ার সুযোগটা আসলে ছাড়ার মতো নয়। আবার কবে মৌলি আপুর সঙ্গে দেখা হবে আমি জানি না। আপুর জন্য কবিতাটি পড়ছি। এবং কবিতার মধ্যে একটি বার্তা আছে, খুব সুন্দর একটি বার্তা, যে সবকিছু যাতে আমরা ভালো লাগার মতো করে দেখতে পাই। সবাই একটু শুনি কবিতাটি। আমার 8 বছরের মেয়ে মৌলির সবকিছুই ভালো লাগে। ওকে একটি গোলাপ এনে দিলে তো কথাই নেই। গোলাপের দিকে এমন ভাবে তাকায় যে ওর ভালো লাগার রং ওর গোলাপের পাপড়ির চেয়েও রঙিন। ওকে একটা সস্তা ফ্রক কিনে দিলাম একবার। ফ্রকটিতে আনন্দে এতটা লাফিয়ে উঠলো যে আমি খুব বিব্রত বোধ করলাম। চিড়িয়াখানায় হরিণ আর খরগোশ দেখে ও যখন ঝলমল করছে, আমি তখন একটি গাধা দেখানোর জন্য ওকে নিয়ে গেলাম। ভেবেছিলাম গাধা ওর ভালো লাগবে, কিন্তু দেখি ও চিৎকার করতে থাকে, গাধাটা কি সুন্দর, গাধাটা কি সুন্দর। রাস্তায় একবার একটা নোংরা বেড়ালকে কি মিষ্টি বলে জড়িয়ে ধরতে চেয়েছিল ও। খুব সস্তা 4 আনা দামে লজেন্স ওকে এনে দিলাম একবার। ভাবলাম ও নিশ্চয়ই ঠোঁট দেখবে, কিন্তু হাতে পেয়ে মলি কি মজার বলে ঝলমল করে তুললো বাড়িঘর। একজন বাজে ছড়াকার আমাকে উপহার দিয়েছিল তার একটি ছড়ার বই। একটি ছড়া পড়েই আমি বাজে কাগজের ঝুড়িতে ছুঁড়ে ফেললাম সেটা। দুপুরে ঘরে ফিরে দেখি ও সেটি করছে দূরে দূরে।
আর আমাকে দেখেই লাফিয়ে উঠে একটা ছড়া মুখস্থ শুনিয়ে দিয়ে বলল, আপু ছড়াগুলো কি যে মিষ্টি। আমি স্তম্ভিত হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। চাঁদ ওর ভালো লাগে, ছাইওয়ালাকে ওর ভালো লাগে, হরিণ ওর ভালো লাগে, গাধাও ওর ভালো লাগে, ওকে যাই দেই তাই ওর ভালো লাগে, ওকে যা দেই না তাও ওর ভালো লাগে, ওকে যা দেখাই তাই ওর ভালো লাগে, ওকে যা দেখাই না তাও ওর ভালো লাগে। ও যখন একটা গন্ডারের ছবি বা দেয়ালের টিকটিকির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে, তখন আমি ভেতরে তীব্র বিষের ক্রিয়া বোধ করি। আর বারবার ভাবি, যদি ওর মতো আমারও সবকিছু ভালো লাগতো। আসলে পৃথিবীটা দেখার চোখ আসলে সবার একরকম নয়। আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দেখছি, করোনাকে আমরা বিভিন্ন দিকে দেখছি। আমি দেখছি একভাবে, সবাই দেখছে একভাবে, সারা পৃথিবী করোনা ক্রান্তিতে একটি প্রতিকূল পরিস্থিতি রয়েছে। আর আমি দেখছি করোনার কারণে মানুষ ঘরে বন্দি থাকছেন এবং তার পরিবারের সাথে কিছুটা অমূল্য সময় কাটানোর সুযোগ পাচ্ছেন। পরিবারের বন্ডিংটা খুব জোরালো হচ্ছে। আমি যারা অফিস করছেন নিয়মিত, তারা হয়তো ওই যে যেমন আমাদের আহ, এক কলিগের লেখা একটি বই আছে যে অনেকদিন বাবাকে দেখি না, বাবা 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 গন্ধ লাগে, এই টাইপের বইগুলো যখন দেখি যে ব্যাংকারদের ছেলে মেয়েরা তাদের বাবাকে দেখতে পায় না। তারা যখন ব্যাংকার অফিসে যাচ্ছেন, ছেলে মেয়ে তখনও ঘুমিয়ে থাকছে, যখন অফিস থেকে ফিরছে বাচ্চারা তখনও ঘুমিয়ে থাকছে, বাবাকে দেখা হচ্ছে না। করোনার এই সময়টাতে চিন্তা করে দেখেন, সেই ছেলে মেয়েটি তার বাবাকে খুব কাছে থেকে পাচ্ছে। এটা কি আমরা সামান্য পজিটিভ ভাবে নিতে পারি না? এটা কি আমাদের ভালো লাগার বিষয় না? অবশ্যই ভালো লাগার বিষয়। কেমন? হ্যাঁ এনাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মানে এত সুন্দর কবিতা আবৃত্তি এবং এত বেশি আমরা কমপ্লিমেন্ট পাচ্ছি চিন্তার বাইরে। মন্ডল স্যার এইমাত্র বলছেন যে বি পজিটিভ, এর আগে জুয়েল ভাই বললো যে আপনার কবিতা অনেক সুন্দর হচ্ছে। তো এনাম, আমাদের সাথে আজকে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অলরেডি জানেন যে আমাদের 1 ঘন্টা চলে এটা, অলরেডি আমরা শেষে চলে আসছি। তা আপনি কি আর বিশেষ কোনো কথা আমাদের বলতে চান, যেটা আপনার বলা হয়ে ওঠেনি এখন? সেটা কথায় কথায় বা কবিতায় কবিতায় হতে পারে। আপনাকে ওর মধ্যে দিয়ে আমরা আপনার কাছ থেকে একেবারে বিদায় দেবো আজকে।